আজকের লেকচারে যেটা আমরা করব সেটা হলো যে গ্যাস মলিকুলগুলো যদি যে পাত্রে আছে বা যে বাউলে আছে সেই বাউলের মধ্যে যদি গিয়ে ওই পাত্রের দেওয়ালে ধাক্কা মারে, তাহলে ধাক্কা মারলে কী হবে? ধাক্কা মারলে আবার ফিরে আসবে। থিটা অ্যাঙ্গেলে যদি ধাক্কা মারে আলটিমেটলি আবার থিটা অ্যাঙ্গেলে ফিরে আসবে, রাইট? হ্যাঁ, যদি 90 ডিগ্রি কোণ করে, মানে 0 ডিগ্রি কোণ, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা 0, মানে লম্বভাবে ধাক্কা মারে আবার লম্বভাবেই বেসিক্যালি ফিরে আসবে। যেহেতু ইলাস্টিক কলিশন কাইনেটিক থিওরির মডেলেই ছিল আমার, যে পার্টিকেল মলিকুলগুলো নিজেদের মধ্যে বা পাত্রের দেওয়ালের সঙ্গে ইলাস্টিক কলিশন করে, ঠিক আছে? তো ইলাস্টিক কলিশন করলে কাইনেটিক এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ তোমার মোমেন্টাম কনজার্ভ থাকে, ঠিক আছে? তো আমরা উইথ দ্য হেল্প অফ ওই মোমেন্টাম চেঞ্জ ওটা তো করবোই, তার সঙ্গে ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটাকেও আমরা কাজে লাগাবো, ঠিক আছে? বেশ, তো প্রথমেই যেটা আমরা ভাববো যে ধরো এইটা আমার পাত্রের দেওয়াল, ঠিক আছে? এইটা হলো পাত্রের ওয়াল, একটা ওয়াল হলো। আচ্ছা, আমি এইখানে একটা ভার্টিক্যাল লাইন টানলাম। আচ্ছা, পাত্রের দেওয়ালে আমি ভাবছি যে উপরের দিকটাতে গ্যাস আছে। হ্যাঁ, পাত্রের দেওয়াল লাল কালিটার মানে লাল লাইনটা, আর উপরের দিকে গ্যাস আছে, তার মানে এই পাত্রের দেওয়ালের এই নিচের দিকে কোনো গ্যাস নেই, ঠিক আছে? বেশ, এবার এইখানে একটা ভলিউম এলিমেন্ট ভাবো। এইখানে একটা ভলিউম এলিমেন্ট ভাবলাম, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে ভলিউম এলিমেন্ট ডিভি ভাবলাম। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমরা ক্যালকুলেট করব। আর এই যে ডটেড লাইন দিলাম, ভার্টিক্যাল যে লাইনটা, সেইটা বেসিক্যালি আমার জেড অ্যাক্সিস। এইটা আমার জেড অ্যাক্সিস হলো। এবং ভলিউম এলিমেন্ট যেখানে আছে, যে পয়েন্টকে সেন্টার করে বেসিক্যালি ভলিউমটা ভাবলাম, ডিভি মানে খুবই ছোট, সেই ভলিউমটা বেসিক্যালি এখান থেকে থিটা অ্যাঙ্গেলে আছে, হলো। তার মানে বেসিক্যালি ডিভিটা ফর্ম হয়েছে কি করে বলো তো? আর মানে ওই যে পয়েন্টটা দেখিয়েছি সেই পয়েন্টটা বেসিক্যালি আমার আর থিটা ফাই, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে করবো বলছি। তাহলে এই ডিআর এর মানে আর এর অল্প একটু ইনক্রিমেন্ট হয়েছে, ডি থিটার একটু মানে থিটার একটু ইনক্রিমেন্ট হয়েছে, আর ফাইর একটু ইনক্রিমেন্ট করেছে, দিয়ে বেসিক্যালি আমার ডি ফাইটা তৈরি করেছে, সরি ডিভিটা তৈরি করেছে। এই ডিভি সমান কত? স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে এই ডিভি ইকুয়ালস টু আর স্কোয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই। এটা হলো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ভলিউম এলিমেন্ট, ক্লিয়ার? এবার পাত্রের দেওয়ালে ছোট্ট একটা এরিয়া ভাবো। তো আমি এরিয়াটা এইখানটায় ভাবলাম, এই শেডের অংশটা আমার কত? এই শেডের অংশটা হলো আমার ডিএ। তাহলে ডিএটা কি ভাবলাম? পাত্রের দেওয়ালে একটা এলিমেন্টারি এরিয়া ভাবলাম। আমি বেসিক্যালি ক্যালকুলেট করবো যে এই এরিয়াতে আসছি আর কি, ঠিক আছে? তাহলে কি কি ভাবলাম দেখো, যে গ্যাস মলিকুলগুলো যেখানে আছে সেখানে একটা ভলিউম এলিমেন্ট ভাবলাম, এটা 1 নম্বর। 2 নম্বর হলো পাত্রের দেওয়ালের একটা ছোট্ট পোর্শন ভাবলাম, সেটা অরিজিনের কাছাকাছি এরকম করে সিমেট্রিক্যালি ধরেছি, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই বা? এবার এবার আমি কি জানি যে এইখানে লেখো যে নাম্বার ডেনসিটি অফ মলিকুল
নাম্বার ডেন্সিটি অফ মলিকুলস। আচ্ছা, আমি যদি শুধু এই কথাটা লিখি যে নাম্বার ডেন্সিটি অফ মলিকুল, তার মানে বোঝায় যে কোনো ভেলোসিটি রেঞ্জে নাম্বার ডেন্সিটি। নাম্বার ডেন্সিটি মানে নাম্বার অফ মলিকুল পার ইউনিট ভলিউম। কিন্তু আমি লিখছি নাম্বার ডেন্সিটি অফ মলিকুল উইদিন ভেলোসিটি উইদিন ভেলোসিটি বিটুইন, সংক্ষেপে লিখলাম, সি অ্যান্ড সি প্লাস ডিসি। আমি কি ভাবলাম যে সি অ্যান্ড সি প্লাস ডিসির মধ্যে নাম্বার ডেন্সিটি মানে সি অ্যান্ড সি প্লাস ডিসির মধ্যে যে সমস্ত মলিকুলসগুলো আছে তার পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুলস আছে সেইটা আমরা সংক্ষেপে কি দিয়ে লিখি, ডি স্মল এন সি। তাহলে ইজ বলে দিস হলো, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্যাপিটাল ডিএনসি মানে কি বুঝি, আমরা ক্যাপিটাল ডিএনসি মানে বুঝি সি অ্যান্ড সি প্লাস ডিসির মধ্যে টোটাল কতগুলো নাম্বার অফ মলিকুলস আছে, এবং সেইটা আমরা জানি 4 পাই এ কিউব এন সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বি সি স্কোয়ার ডিসি। এই ক্যাপিটাল ডিএনসিটা হলো যে টোটাল সি অ্যান্ড সি প্লাস ডিসির মধ্যে কতগুলো নাম্বার অফ মলিকুলস আছে, তাহলে পার ইউনিট ভলিউম। বেসিক্যালি আমি কি করেছি, এইখানে একটা ভলিউম দিয়ে ভাগ করেছি, এইখানেও একটা ভলিউম দিয়ে ভাগ করেছি, তাহলে আমার ডি স্মল এন সি হয়ে যাবে, বসাবো এই ভ্যালুটা 4 পাই এ কিউব এন মানে টোটাল নাম্বার অফ মলিকুল বাই ভি মানে আবার নাম্বার ডেন্সিটি, তাহলে এটা গ্যাসের টোটাল নাম্বার ডেন্সিটি যে কোনো ভেলোসিটি রেঞ্জে, সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বি সি স্কোয়ার ডিসি। এইটা আমরা পরে বসাবো, এগুলো এই ভ্যালুগুলো আমরা পরে বসাবো, আমরা ক্যালকুলেট করে রাখছি, এগুলো পরে আমরা বসাবো। হ্যালো, আচ্ছা, তাহলে সি অ্যান্ড সি প্লাস ডিসির মধ্যে নাম্বার ডেন্সিটি হলো ডিএনসি, ডি স্মল এনসি। হলো, তাহলে বলো তো এই ডিভির মধ্যে কতগুলো পার্টিকেল আছে বা কতগুলো মলিকুল আছে যাদের ভেলোসিটিটা সি অ্যান্ড সি প্লাস ডিসির মধ্যে কত হবে, ডিএনসি ইন্টু ডিভি। ডিএনসি মানে কি, পার ইউনিট ভলিউমে সি অ্যান্ড সি প্লাস ডিসির মধ্যে কতগুলো নাম্বার অফ মলিকুলস আছে। তাহলে আমি বলছি ডিভির মধ্যে এরকম সি অ্যান্ড সি প্লাস ডিসির মধ্যে কতগুলো মলিকুল আছে, নাম্বার ডেন্সিটি ইন্টু ওই ভলিউম, তাই না। তাহলে আমি এটা লিখব যে এখানে আমি লিখব নাম্বার অফ মলিকুলস ইন ডিভি, আবার সেই একই উইদিন velocity between C and C plus DC, সেটা কত, is DNC কে DV দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি পেয়ে যাব ডিভির মধ্যে কতগুলো নাম্বার অফ মলিকুল আছে। আচ্ছা, এবার আমি একটু স্টেপ জাম্প করব। ধরো এই যে ডিভির মধ্যে কিছু নাম্বার অফ মলিকুলস আছে, রাইট, এই ডিভির মধ্যে কিছু নাম্বার অফ মলিকুলস আছে, তারা কোন দিকে যাবে, তারা বেসিক্যালি ডিভি থেকে চারিদিকে বেরোবে, চারিদিকে মানে 4 পাই সলিড অ্যাঙ্গেলে, ঠিক এইখান থেকে চারিদিকে বেরোবে, চারিদিকে সমান বেরোবে অবশ্যই, কেন,
কারণ আইসোট্রপিক গ্যাস ধরেছি, গ্যাসটা এই যে গ্যাস মলিকুলগুলো ধরেছি সেগুলো আইসোট্রপিক অ্যান্ড হোমোজিনিয়াস ধরেছি। আইসোট্রপিক ধরেছি। আইসোট্রপিক মানে বেসিক্যালি কোনো একটা পয়েন্ট থেকে চারিদিকে সমান নাম্বার অফ মলিকুল ডিস্ট্রিবিউট হয়, সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। তাহলে বেসিক্যালি ডিভি থেকে 4 পাই সলিড অ্যাঙ্গেলে বেরোবে। এবার আমি চাইছি এর 4 পাই সলিড অ্যাঙ্গেলে বেরোবে, ভালো কথা, কিন্তু তার মধ্যে কতগুলো নাম্বার অফ মলিকুল আমার এই ডিএতে এসে পৌঁছবে, এইটা আমার দরকার। তাহলে ডিভি থেকে আমার 4 পাই সলিড অ্যাঙ্গেলে মলিকুলসগুলো বেরোচ্ছে, তাহলে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল কত বেরোবে? না যতগুলো মলিকুল ভেবেছি, কতগুলো মলিকুল আছে, এই তো এতগুলো মলিকুল আছে, তাহলে এতগুলো মলিকুল বাই 4 পাই, সেটা হলো পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে কতগুলো নাম্বার অফ মলিকুল যাবে। এবার ডিএতে কতগুলো এসে পৌঁছবে? ডিএতে পৌঁছবে হলো যে যদি আমি ভাবি যে তোমার ডিএ ওই পয়েন্টে কত সলিড অ্যাঙ্গেল করে, মানে এই সলিড অ্যাঙ্গেলটা দিয়ে গুণ করে দেবো, হলো এই সলিড অ্যাঙ্গেল দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে আমি লিখছি যে নাম্বার অফ মলিকুলস তাহলে নাম্বার অফ মলিকুল reaching dA from dV আবার সেই within velocity c and c plus dc। এইটা কত হবে বলো তো? এইটা হবে তোমার কতগুলো নাম্বার অফ মলিকুলস আছে ডিএনসি ইন্টু ডিভি, পার ইউনিট সলিড অ্যাঙ্গেলে কতগুলো নাম্বার অফ মলিকুল যায় বাই 4 পাই ইন্টু ডিএ কতটা সলিড অ্যাঙ্গেল করলো, তাই না? সেটা কত হবে? ডিএ কস থিটা বাই ডিএ থেকে ডিভি ডিস্টেন্স কত? আর, তাহলে আর স্কোয়ার হলো। ডিএ কস থিটা বাই আর স্কোয়ার মানে তোমরা জানো যে ডিএ ওই পয়েন্টে, এই যে আর থিটা ফাই পয়েন্টটা, যদি পি পয়েন্ট ধরো, তাহলে পি পয়েন্টে কতটা সলিড অ্যাঙ্গেল করলো সেইটা হলো ডিএ কস থিটা বাই আর স্কোয়ার। হলো? কোনো কোশ্চেন আছে এতটা পর্যন্ত? আচ্ছা, কিন্তু এখানে একটা অ্যাজাম্পশন নিয়েছি। কি অ্যাজাম্পশন? কারণ একটা জিনিস প্রুভ করতে হবে, সেই প্রেসারের সঙ্গে আর একটা জিনিস প্রমাণ করব। এখানে অ্যাজাম্পশন ধরেছি এই যে পি পয়েন্ট থেকে ডি এ সারফেসে আসছে, তোমরা সার্ভাইভাল ইকুয়েশন পড়েছো যে আর ডিস্টেন্স ট্রাভেল করলে সব মলিকুলগুলো কিন্তু আর ডিস্টেন্স যাবে না, তার মধ্যে কিছু কি হয়ে যাবে? ডিসপার্স হয়ে যাবে, বেরিয়ে যাবে বেসিক্যালি। তো সার্ভাইভাল ইকুয়েশন কি বলছিল? এন ইজিক্যাল টু এন নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই ল্যামডা। কিন্তু আমরা এখানে এই প্রুফটাতে অ্যাজিউম করছি যে সবগুলো মলিকুলই পি পয়েন্ট থেকে ডিএ পয়েন্টে গেছে, অ্যাজিউম করছি। ঠিক আছে, অতএব সার্ভাইভাল ইকুয়েশন এখানে লাগাচ্ছি না। ক্লিয়ার? তাহলে এবার আমি কি করব? এবার এই জিনিসগুলোকে আমরা ভ্যালুগুলো বসাবো, ডিএনসি ডিভি এই ভ্যালুগুলোকে আমরা বসাবো। ঠিক আছে, ডিএনসি ডিভি এগুলোকে আমরা, আচ্ছা ডিএনসির ভ্যালুটা বসাতে হবে না, আপাতত ডিভির ভ্যালুটা বসাও। ঠিক আছে, তাহলে ডিভির ভ্যালু ঠিক করে বসিও। ডিভির ভ্যালু আগে বলে দিয়েছি, এই তো ঠিক করে বসিও। তাহলে ডিএনসিটা থাক, ডিএও থাক, হলো।
এবার ডিভির ভ্যালু যখনই বসাবো আর স্কোয়ার কেটে যাবে, তাহলে উপরে একটা সাইন থিটা কস থিটা থাকবে, একটা সাইন থিটা একটা কস থিটা থাকবে, তার সঙ্গে ডিআর ডি থিটা ডি ফাই থাকবে, ডিআর ডি থিটা ডি ফাই থাকবে, আর নিচে একটা 4 পাই থাকবে, নিচে একটা 4 পাই থাকবে। ঠিক আছে, এটা কি, এটা হলো সি অ্যান্ড সি প্লাস ডিসি, এই ভেলোসিটি রেঞ্জে কতগুলো মলিকুল বেসিক্যালি আমার ডিএতে এসে ধাক্কা মারলো। হ্যালো, ক্লিয়ার? এবার আমি যদি বলি এটা কোন কোন জায়গা থেকে এসছে, ডিভি থেকে। ডিভি থেকে মানে সোজা কথায় আর অ্যান্ড আর প্লাস ডি আর, থিটা অ্যান্ড থিটা প্লাস ডি থিটা, ফাই অ্যান্ড ফাই প্লাস ডি ফাই, এই রেঞ্জটুকুর মধ্যে। এবার আমি যদি বলি যে সি অ্যান্ড সি প্লাস ডিসির আচ্ছা, যদি আমি বলি যে ডিএতে কতগুলো মলিকুল আসছে যে কোনো ভেলোসিটি রেঞ্জে, যে কোনো থিটার জন্য আর যে কোনো ফাইয়ের জন্য। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? তাহলে কি করব, ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক, তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখি যে নাম্বার অফ মলিকুলস, number of molecule reaching dA from dv লিখেছিলাম, তাহলে from all theta phi and any velocity, মানে any velocity মানে ভেলোসিটির উপর একটা ইন্টিগ্রেশন করব। আচ্ছা, ইন টাইমটা করে দিলাম ডিটি টাইমে, কারণ ডিটি টাইমে যেই করলাম তাহলে ডিস্টেন্স কতটা ট্রাভেল করবে একটা মলিকুল, তাহলে সি হলো ভেলোসিটি, আমি তো ভাবছি সি হলো ভেলোসিটি, তাহলে সি যদি ভেলোসিটি হয় সি ইন্টু ডিটি ডিস্টেন্স ট্রাভেল করবে। হ্যালো, তাহলে সেই নাম্বার অফ মলিকুলটাকে আমি আপাতত ডিএন ভাবছি। দেখো উপরেরটাকে ইন্টিগ্রেশন করব, কেমন করে ইন্টিগ্রেশনটা করছি সেটা একটু লক্ষ্য রাখো। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডি এ বাই 4 পাই এবার তো থাকলো। হলো, কোনো অসুবিধা নেই, গুড। এবার তাহলে ফর অল থিটা মানে কি, সাইন থিটা কস থিটা ডি থিটা, এইটা একটা ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকলো। ডি ফাই এটাও একটা ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকলো। ডি ফাইয়ের ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই হবে, কিন্তু থিটার ইন্টিগ্রেশন 0 থেকে পাই হয়, কিন্তু এখানে যেহেতু আমার কেমন ছিল, পাত্রের দেওয়ালটা এরকম, জেড অ্যাক্সিসটা এরকম, ঠিক, আমি এইখানে ভলিউম এলিমেন্ট ধরেছিলাম, ঠিক, তাহলে থিটা এইখান থেকে এইটুকু যাবে, তাই না? তাহলে এই তো স্ট্রিপ ধরি তো এরকম, তাহলে স্ট্রিপ হলে এই পার্টটুকু হয়ে যাবে, তাহলে 0 থেকে পাই বাই 2 হলেই বেসিক্যালি আমার পুরোটা হয়ে যাবে। কারণ পাত্রের দেওয়ালের একদিকে গ্যাস মলিকুল থাকে, অন্যদিকে তো গ্যাস মলিকুল থাকেই না, অতএব জেড অ্যাক্সিসে সিমেট্রিক্যালি হয়। কেন 0 থেকে পাই হতো আগে না, আগে পুরোটা যেত এতটা, ঠিক, তাতে বাকি হাফটা এমনি হয়ে যেত, কিন্তু আমার এখন পুরোটা যাওয়ার দরকার নেই, আমার এইটুকু গেলেই হবে, তাহলে উপরের হাফটা সব হয়ে যাবে, হেমিস্ফিয়ারের মতো ভাবো। ঠিক হলো, গুড। আচ্ছা, এবার বাকি যে দুটো ইন্টিগ্রেশন হবে সেটা কিন্তু ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন। কীরকম? আচ্ছা, আমি যেটা ডি আর করবো, কতটা ডিস্টেন্স যাবে ম্যাক্সিমাম, আমি ইন টাইম ডিটি বলেছি যেহেতু, তাহলে এই ইন্টিগ্রেশনটা 0 থেকে সি ডিটি করতে হবে। হলো, এই ইন্টিগ্রেশনটা করার পর তবে আমি ডিএনসির ইন্টিগ্রেশনটা করতে পারবো, এটা মাথায় থাকে যেন, কারণ এখানে তো সিএল লিমিট দেবো, সিএল লিমিট কত দেবো, সিএল লিমিট দেবো 0 থেকে ইনফিনিটি।
কিন্তু এটা মাথায় থাকে জানো যে ডিআর এর ইন্টিগ্রেশন করব তবে আমি ডিএনসি করতে পারবো, কারণ ডিআর এর ইন্টিগ্রেশন করলে একটা সি আসবে, সেই ইন্টিগ্রেশনটা ডিএনসির মধ্যে ঢুকবে, তবে ওই ইন্টিগ্রেশনটা হবে, এটা মাথায় থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি আমি ইন্টিগ্রেশনগুলো করি, আমি এখানে আর করছি না, তোমরা একটু দেখবে। সাইন থিটা কস থিটা ডি থিটা, এটা করলে চলে আসবে হাফ। ঠিক আছে, ডি ফাই এটা 2 পাই, মানে বেসিক্যালি আমার চলে এলো ডি এ বাই 4 পাই, এটা এলো। তার সঙ্গে এই ইন্টিগ্রেশনের ভ্যালু হলো হাফ, এই ইন্টিগ্রেশনের ভ্যালু হলো 2 পাই ইন্টু ডিআর, ইন্টিগ্রেশন করলে আর সেখান থেকে সি ডিটি, এই ডিটিটা বাইরে রাখলাম, আর সিটা বেসিক্যালি সিডিএন এই ইন্টিগ্রেশনের ভেতরে, এটা ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন তার জন্য। এবার ঠিক আছে, বোঝা গেল? বাকিগুলো একটু ক্যালকুলেট করে নাও। আর সিডিএনসি মানে কি, আমরা তো জানি যে সিডিএনসি ইন্টিগ্রেশনটা কেমন করব, আমরা জানি যে এই ইন্টিগ্রেশন বাই টোটাল এন, এইটা মানে বেসিক্যালি আমার সি বার, রাইট? ঠিক, সি স্মল ডিএনসি, যদি উপরে ক্যাপিটাল ডিএনসি হতো না, তাহলে নিচেও ক্যাপিটাল এন হতো, আমি দুটোই স্মল এন করে দিই, তাহলে এটা মানে সি বার, অতএব ইন্টিগ্রেশনের ভ্যালু হলো এন সি বার বেসিক্যালি। হ্যালো, তাহলে এইগুলো সব কেটে আসবে এন সি বার বাই 4 ডিএ ডিটি। এইটা কি জিনিস, এটা প্রেসার টেসার আসেনি এখনো, এটা আসছে যে কোনো থিটা, যে কোনো পাই, সরি যে কোনো ফাই, যে কোনো সি এর জন্য কতগুলো নাম্বার অফ মলিকুল ডি এতে এসে ধাক্কা মেরেছে। ঠিক আছে, অতএব এইখান থেকে একটা প্রমাণ দেয়, সেই প্রমাণটা কি, যে নাম্বার অফ মলিকুল reaching per unit area, reaching per unit area per unit time is, পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম যদি হয়ে যায়, তাহলে সেই নাম্বারটা হয় এন সি বার বাই 4। এইটা মাথায় থাকে, এইটা আলাদা করে প্রুফ দেয়, এটা আলাদা করে প্রুফ দেয় যে পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইমে কতগুলো মলিকুল আমার পাত্রের দেওয়ালে এসে ধাক্কা মারে, সেই নাম্বারটা হলো এন সি বার বাই 4। কী বললাম, বোঝা গেল? ক্লিয়ার? এটা আলাদা করে প্রমাণ দেয় 1/4 ইন্টু এন সি বার। হ্যালো, কোনো অসুবিধা নেই? আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই আমার ডিস্টেন্স কতটা ট্রাভেল করছে বলো তো, সি ইন্টু ডিটি, তার জন্য তো এই ইন্টিগ্রেশন লিমিটটা দিয়েছি সি ইন্টু ডিটির জন্যই, এই দেখো এই ইন্টিগ্রেশন লিমিট দিয়েছি। অতএব যদি ডিএটা ধরো এই যে ডিভি থেকে সিডি ডিস্টেন্সের পরে থাকে, তাহলে পৌঁছবেই না, এটা স্বাভাবিক কথা। ঠিক আছে, মানে আমার ম্যাক্সিমাম ডিস্টেন্স যাচ্ছে সি ইন্টু ডিটি, এবার তারপরে যদি ডিএ থাকে, মানে আমার ডিস্টেন্সটা সিডিটির থেকেও বড় হয় আর এর ডিস্টেন্সটা, তাহলে যাবে না আলটিমেটলি। ঠিক আছে, অতএব এখানে আরেকটা জেনারেল অ্যাজাম্পশন আছে, ডিভি থেকে এ যেটা ডিএ ধরেছি, তার ডিস্টেন্সটা যেন সিডিটি থেকে কম হয়, না তো ডিটি টাইমে যাবে না, ডিটিটাকে বাড়াতে হবে, সোজা কথায় টাইমটাকে বাড়াতে হবে। হলো, তাহলে এইটা আলাদা করে প্রমাণ দেয় অনেক সময়। হলো, গুড। এই এক্সপ্রেশনটা যেন মাথায় থাকে। হ্যাঁ, এবার আমি এই এক্সপ্রেশনটা আমার যেন লাগবে আর কি, কোন এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশন, এই জিনিসটা লাগবে যে কতগুলো মলিকুল ডিভি থেকে আসছিল। এবার আমি প্রেসারের এক্সপ্রেশনটা দেখাবো।
ঠিক আছে, এইটা আমি কপি করে রাখলাম। এবার আমি প্রেসার ইকুয়েশনটা কি করে আনছি দেখো। প্রেসারের ইকুয়েশন আনছি। এবার তুমি ভাবো যে তার মানে আমার এইখানে একটা ছোট্ট এরিয়া আছে ডি এ, মলিকুলগুলো এইরকম করে আসছে কত অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেলে আসছে। হ্যালো, যাবে কেমন করে, ইলাস্টিক কলিশন যেহেতু থিটা অ্যাঙ্গেলেই আলটিমেটলি চলে যাবে। হ্যালো, কত মোমেন্টাম নিয়ে আসছিল এমসি, কত মোমেন্টাম নিয়ে যাবে এমসি। হ্যালো, তাহলে মোমেন্টামের চেঞ্জ কত হয়েছে, একটা মলিকুল যদি ডিএতে এসে ধাক্কা মেরে আবার চলে যায় তাহলে বেসিক্যালি আমার চেঞ্জ অফ মোমেন্টাম কত হয়েছে। তোমরা এরকম অঙ্ক 11-12 করেছো, +2 স্ট্যান্ডার্ডে করেছো। কি হয় না, এই নর্মাল কম্পোনেন্ট দেখতে হয়, কারণ মোমেন্টাম যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, ওর দুটো কম্পোনেন্ট আসবে, একটা হলো এই হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা হলো এই ভার্টিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে, হলো। তাহলে আমি যদি দেখি যে এইটার এরকম কম্পোনেন্ট কত না, সেটা হবে এম সি কস থিটা। আবার এইটার যদি কম্পোনেন্ট দেখি তাহলে উপরের দিকে কম্পোনেন্ট কত, এম সি কস থিটা। অর্থাৎ চেঞ্জটা কত, চেঞ্জটা হলো তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ momentum for a molecule is mc cos theta হলো ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম হলো মাইনাস এমসি কস থিটা, কারণ উল্টো দিকে, তার জন্য এটা হলো 2mc cos theta। হলো, কোনো অসুবিধা নেই। তাহলে 2mc cos theta একটা পার্টিকেল ইনসিডেন্ট হলে থিটা অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্ট হয় তাহলে বেসিক্যালি আমার এটা, যদি লম্বভাবে ইনসিডেন্ট হতো তাহলে কস থিটাটা আসতো না, জানো, 2mc, এমসি মাইনাস অফ মাইনাস এমটি 2mc হতো। এবার কতগুলো মলিকুল আসছে, মলিকুল আসছে তো আমার ডিআর ডি থিটা, কারণ মোমেন্টাম চেঞ্জটা কিন্তু থিটার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, অতএব আমাকে কিন্তু এইটা গুণ করে দিলে হবে না, এটা যেন মাথায় থাকে, এই জিনিসটা যদি গুণ করে দিই তাহলে কিন্তু হবে না, কারণ এটা তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কিন্তু আমার মোমেন্টাম চেঞ্জটা সি এবং থিটার উপর ডিপেন্ডেন্ট, রাইট। তাহলে আমাকে যে এক্সপ্রেশনটা ইউজ করতে হবে সেটা হলো আগের এক্সপ্রেশনটা, মানে এই এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা হলো, কারণ এটাই তো বেসিক্যালি ডিভি থেকে আসছিল, তাই না। তাহলে তার সঙ্গে কি হবে, তার সঙ্গে 2mc cos থিটা গুণ করতে হবে। তার মানে বেসিক্যালি এইটা হলো আমার এক্সপ্রেশন। এইটা কিসের এক্সপ্রেশন, এটা লিখে রাখি আর একবার, যদিও আগে লিখেছি, যে এটা হলো নাম্বার অফ মলিকুল reaching dA in dt টাইম, কোথা থেকে, ফ্রম ডিভি, সেইটা হলো এইটা ডিএন বলে লিখেছিলাম এইটা। ঠিক আছে, আচ্ছা এইটা ডিএন দিইনি, যাই হোক ইজ বলে, ইজ ইকুয়াল টু দিস। এবার এতগুলো মলিকুল আসছে না, প্রত্যেকটা মলিকুলের জন্য মোমেন্টাম চেঞ্জ কত, 2mc cos থিটা। তাহলে টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম কত, যারা ওই
ডিভি থেকে আসছে, তাহলে এই গোটাটা ইনটু 2mc cos থিটা। এবার আমি কি করব, তাহলে আমি যদি করি ফর অল থিটা অ্যান্ড ফাই অ্যান্ড সি, তখন কি করব, তখন বেসিক্যালি 2mc cos থিটা গুণ করার পরে আমি ইন্টিগ্রেশনটা করব। ঠিক, তাহলে আমি একদম লিখছি যে টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম টোটাল চেঞ্জ অফ momentum suffered by all the molecules striking কোথায়, DA in time DT টাইমে ইজ কি হবে, আচ্ছা আমি কি করব, এই এক্সপ্রেশনটাকে প্রথমে 2mc দিয়ে গুণ করব, 2mc cos থিটা দিয়ে গুণ করব, দিয়ে বেসিক্যালি ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, আচ্ছা তাহলে ইজ বলে লিখলাম, তাহলে DA একটু ভালো করে লক্ষ্য করবে, DA বাই 4 পাই, হ্যালো, আচ্ছা কি দিয়ে গুণ করছি, 2mc cos থিটা, তাহলে 2mটাকে বাইরে বার করে দিই, কনস্ট্যান্ট তো, তাহলে আলটিমেটলি সি cos থিটা দিয়ে গুণ হবে, তাহলে থিটার ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, সাইন থিটা তো ছিল, cos থিটা একটা ছিল, আবার cos থিটা দিয়ে গুণ করছি, তার মানে cos স্কোয়ার থিটা ডি থিটা, এটা কত, আবার একই লজিকে এটা ইন্টিগ্রেশনটা 0 থেকে পাই বাই 2, ডি ফাইটা হয়ে যাবে 0 থেকে 2 পাই। হ্যালো, এবার বাকি দুটো ইন্টিগ্রেশন কিন্তু ডিপেন্ডেন্ট, কি একটা হলো 0 থেকে সিডিটি, এইটাকে তাহলে ডিআর করব, এইটা করার পর তবে আমি একটা সি অলরেডি ঢুকে আছে, সি ডিএনসি, সি এর ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি। দেখো বুঝতে পারলে কিনা, আগের কাজই করলাম, শুধু 2mc cos থিটা গুণ করার পর। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আচ্ছা এই দুটো ইন্টিগ্রেশন কিন্তু এইটা আগে করব, কারণ এটা করলে সি আসবে, তারপর পরেরটা করব। ঠিক আছে, এবার যদি আমি ইন্টিগ্রেশনগুলো লিখি, তাহলে DA ইন্টু 2m বাই 4 পাই, এটা হলো, এইটার ইন্টিগ্রেশন হলো 1/3, একই রকম করে করতে পারবে, সাইন থিটাকে জেড ধরে বেসিক্যালি চলে আসবে। হ্যালো, এইটা হলো 2 পাই। হ্যালো, আচ্ছা এইটা ইন্টিগ্রেশন করলে একটা সিডিটি আসবে, তো সি পরে ইন্টিগ্রেশনে ঢুকে যাবে, দিয়ে সি স্কোয়ার ডিএনসি হবে 0 থেকে ইনফিনিটি। হলো, এবার এই ইন্টিগ্রেশনের ভ্যালু কি, এইটার তুমি জানো যে এইটা তার মানে এটা হয়ে যাবে সি ইন্টু সি আর এম এস স্কোয়ার, এখানে আমি সি আর এম এস লিখে দিলাম, কারণ তুমি জানো যে সি আর এম এস স্কোয়ার মানেই হলো সি স্কোয়ার ডিএনসি ইন্টিগ্রেশন বাই স্মল এন, অতএব এইটা হলো। এইটাকে তুমি একটু ক্যালকুলেশন করো, তাহলে চলে আসবে 1/3 এম এন সি আর এম এস, আমি এরকম করে লিখলাম সি আর এম এস স্কোয়ার, হ্যালো, ইন্টু ডিএ ইন্টু ডিটি। এটা কি, এটা হলো চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে চেঞ্জ অফ মোমেন্টামটাকে আমি ভাবতে পারি ডি ইন্টু ধরো পি ভাবলাম, চেঞ্জ অফ মোমেন্টাম তো টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, এবার আমি চেঞ্জ অফ মোমেন্টাম পার ইউনিট টাইম যদি ভাবি তাহলে সেটা ফোর্স, আর ফোর্স পার ইউনিট এরিয়া যদি ভাবি তাহলে সেটা প্রেসার। তাহলে আমি
আমি ভাবছি যে চেঞ্জ অফ মোমেন্টাম পার ইউনিট এরিয়া, আচ্ছা পার ইউনিট টাইম করি, পার ইউনিট টাইম, এটা মানে তো ফোর্স ডিপিডিটি, এটা মানে ফোর্স, অ্যান্ড পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া মানে প্রেসার, আমি কমা দিয়ে লিখলাম দ্যাট ইজ প্রেসার। হলো, ঠিক আছে। তো আচ্ছা এইটাকে ডিপি নাম দেওয়ার দরকার নেই, ছাড়ো, কারণ প্রেসারে পি দেবে তো আবার কনফিউশন শুরু হবে। তাহলে প্রেসার পি ইকুয়ালস টু কত, এই পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়াটা চলে যাবে, তাহলে বেসিক্যালি আমার 1/3 এম এম সি আর এম এস স্কোয়ার, এইটা হলো আমার গ্যাস প্রেসারের এক্সপ্রেশন। ঠিক আছে, হলো, এইভাবে তুমি বেসিক্যালি ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটাকে কাজে লাগিয়ে করতে পারো। হ্যাঁ, এই প্রমাণের পর স্বাভাবিক কারণেই একটা কোশ্চেন আসবে যে আপনি তাহলে সার্ভাইভাল ইকুয়েশনটা এখানে কেন ধরলেন না। তুমি যদি মনে করো যে আমি যে অ্যাজামশনটা করলাম কি, যে সবগুলো মলিকুলই ডিতে এসে পৌঁছেছে, মানে ডিভি থেকে যেগুলো রওনা দিয়েছে সবগুলোই বেসিক্যালি ডিএতে এসে পৌঁছচ্ছে, তুমি এমন ভাবতে পারো। তুমি যদি এটা সার্ভাইভাল ইকুয়েশনকে পিকচারে নিয়ে আসতে চাও, হ্যাঁ, সেটা ধরেও প্রেসারের এক্সপ্রেশন প্রমাণ করা যায়।